আসলে আইকিউ ব্র্যান্ডের জন্ম মনে হয় অন্যান্য স্মার্টফোনগুলোর গুম হারাম করার জন্যই এসেছে। বলছি কারণ রিয়েলমি, শাওমি ব্র্যান্ডগুলোর প্রিমিয়াম স্মার্টফোনের ফিউচার আপনি কিন্তু বাজেটের মধ্যেই পাচ্ছেন। তার একটা উদাহরণ আইকিউ নিউ 10 কে ধরুন। স্মার্টফোনটিতে কোন জিনিসের কমতি আছে সেটাই আমাকে বলুন। স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর মতন একটি পাওয়ারফুল চিপসেট আন্তঃ করে যার রেজাল্ট এসেছে অলমোস্ট 21 লাখের কাছাকাছি, ইউএফএস 4.1 স্টোরেজ টাইপ, 7000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সহ ভিভোর ক্যামেরা অ্যালগোরিদম সম্পর্কে আইডিয়া তো আছেই। তাহলে চলুন দেরি কিসের। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। হ্যাঁ, ব্যাটারির ক্ষেত্রে এখানে একটা বৈষম্য রয়েছে। আপনি যদি চাইনিজ ভ্যারিয়েন্টে পারচেস করেন তাহলে সেখানে আপনি 6100 mAh এর একটি ব্যাটারি দেখতে পাবেন। তবে আপনি ফান্টাস ওএস কিংবা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট যদি পারচেস করেন সেখানে কিন্তু আপনি 7000 mAh এর সিলিকন কার্বন টেকনোলজি যুক্ত ব্যাটারি দেখতে পারবেন, যেটিকে চার্জ করার জন্য 120 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক বক্সে দেওয়া থাকবে। সেপারেটলি বাই করতে হবে না, ভালো ব্যাপার। যেটা আপনাকে একটা বেসিক ইউজের 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে, তাই সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নাই। চার্জ শেষ হলে অবশ্যই ফাস্ট চার্জিং এর সুবিধাটাও দিয়ে দিয়েছে। তার সাথে আপনি এখানে কিন্তু বাইপাস চার্জিং এর সুবিধা পাবেন, যেটা গেমিং এ বেশি কাজে আসবে। ভালো ব্যাপার এই যে এত ম্যাসিভ একটা ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির ওজন করা হয়েছে 206 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। যেখানে অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো তাদের ওজন ডে বাই ডে বাড়াচ্ছে, এটা কিন্তু অনেকাংশে লাইট ওয়েট মনে হবে আপনার। তবে এর প্রধান কারণ রয়েছে, কারণ ফুল বডি প্লাস্টিক থাকছে। মূলত আইকিউ এখানে মেটাল বা অ্যালুমিনিয়াম ইউজ করে না, কারণ তারা চেয়েছিল কম বাজেটের মধ্যে ভালো একটা স্পেসিফিকেশন অফার করার জন্য। তবে এটিকে প্রোটেকশন করার জন্য IP65 এর রেটিংটা এ সময় এসে অনেকটাই পিছিয়ে, যেখানে রিয়েলমি, শাওমি এরা কিন্তু IP68, 69 পর্যন্ত রেটিং দিচ্ছে। তবে অ্যাক্সিডেন্টলি বা বাই মিস্টেকলি পানি ঢুকে গেলে কিন্তু সেটা আর ওয়ারেন্টির আন্ডারে পড়ে না। আসলে তাদের মার্কেটিং নিয়মগুলো আমাদের সাধারণ পাবলিককে বোকা বানানোর জন্য যথেষ্ট ভালো। যেখানে আপনি বড় একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কারণ তার 4nm অক্টা-কোর চিপসেটটি, কারণ এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 আন্তত, যার স্কোরের রেজাল্ট এসেছে 21 থেকে 22 লাখের কাছাকাছি। মূলত এর প্রধান রিজন হচ্ছে কি কিন্তু চিপসেটটিতে আমরা একটা 3.21 GHz এর Cortex X4 এবং তিনটা 3.0 GHz এর কিন্তু Cortex A720 এবং দুইটা 2.8 GHz এর Cortex A720 এবং দুইটা 2.0 GHz এর কিন্তু Cortex A720 কোড দেওয়া হয়েছে। ফলে ডে বাই ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে ভিডিও এডিটিং বলুন কিংবা গেমিং বলুন, ভালো একটা পারফরমেন্স দিয়ে দিবে Adreno 825 GPU-টা থাকায়। যেখানে জনপ্রিয় পাবজির মতন হাই এন্ড গেমগুলো আপনি মনস্টার মোডে 120 FPS এ রেখে প্লে করতে পারবেন। এভারেজ FPS পেয়েছিলাম কিন্তু আমরা 107 কিংবা 110 এর মধ্যে, তাই 60 কিংবা 90 FPS এ রেখে খেললে কিছুটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি আদার্স যে মিডিয়াম গ্রাফিক্স গেম কিংবা লো গ্রাফিক্স গেম কিংবা 2D গ্রাফিক্স গেম যেগুলো রয়েছে অনায়াসে ল্যাগ ফ্রি ভাবে আপনি স্মুথলি খেলতে পারবেন। তবে বেশি হার্ড কোর ইউজ করার পর কিন্তু স্মার্টফোন হিট হয় অলমোস্ট 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে যাচ্ছিল। তবে আমার মনে হয় না এত প্রেসার কেউ দিবে স্মার্টফোনগুলোর উপর। যেখানে বৈষম্যের আরেকটা কাতা সৃষ্টি হচ্ছে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের ক্ষেত্রে, কারণ ইউএফএস 4.1 এর স্টোরেজ আর LPDDR5X RAM এর সাথে আসা এর বেস ভেরিয়েন্টটা, কারণ 128GB যদি ভেরিয়েন্টটা পারচেস করেন সেখানে আপনি র্যাম টাইপ সেমই থাকবে বাট স্টোরেজটা 3.1 থাকবে। তবে তার উপরে যেসব ভেরিয়েন্ট রয়েছে আপনার 256GB, সেখানে স্টোরেজ টাইপ কিন্তু ইউএফএস 4.1 দেখতে পারবেন। আর আমার মনে হয় না ও 128GBটা কেউ পারচেস করবে, যেহেতু এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কোনো সুবিধা নাই। যেখানে তারা বক্স কন্টেন্ট হিসেবে দিচ্ছে একটা ট্রান্সফার TPU কেস, 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি ডাটা কেবল সহ সিম ইজেক্টর টুল, আর রয়েছে কিছু টুকটাক ইউজার ম্যানুয়াল। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা স্মার্টফোনটিতে আগামী 3 বছরের OS আপডেট দেখতে পারবো, ভালো ব্যাপার। যার জন্য অনায়াসে আপনি স্মার্টফোনটি 3-4 বছর ইজিলি ইউজ করতে পারবেন। যার ব্যাকএন্ডে রান করতে যাচ্ছে কিন্তু ফান্টাস ওএস ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ক্ষেত্রে, আর আপনি চাইনিজ ভেরিয়েন্ট নিলে সেখানে কিন্তু অর্গিন ওএস দেখতে পাবেন। আর এর ইউআইটাও বেশ স্মুথ এবং ক্লিন ছিল, যেখানে আমরা 10-12টা এজেন্সিয়াল AI ফিউচার দেখতে পাবো। ডিসপ্লের ক্ষেত্রেও সে তার সুনামটা বজায় রেখেছে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট যুক্ত 1.5K রেজুলেশনে 6.78 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাকে Iqoo Neo এর মতন ধরতে পারেন। অলমোস্ট সেম একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। কালার ক্যালিব্রেশন যথেষ্ট ভালো ছিল, আমি বলবো। ইউটিউবে সর্বোচ্চ 8K তে ভিডিওগুলো প্লে করা যাচ্ছিল। তার সাথে OTT যেসব প্ল্যাটফর্ম রয়েছে আপনার নেটফ্লিক্স, সেখানেও ফুল HD প্লাস ভিডিওগুলো অনায়াসে প্লে করা যাচ্ছিল। আর ডিসপ্লে সিনেমা বেজেল নিয়ে কথা বললে প্রাইস পয়েন্ট হিসেবে যথেষ্ট সিমিলারই রাখার চেষ্টা করেছে। সাথে নাম্বারিং গেম 4400 নিটসের পিক ব্রাইটনেস। তবে HPM ব্রাইটনেস যেটা দিয়েছিল সেটা মোটামুটি রোদের আলোতে ভিজিবল ছিল। তবে 144Hz রিফ্রেশ রেটটা আপনি গেমিং এর সময় অথবা আদার্স কোনো এজেন্সিয়াল পারপাসের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লে, তাই ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এটা অপটিক্যাল, এই বাজেটের মধ্যে আমি আল্ট্রাসনিক আসলে আশা করেছিলাম। তবে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো পজিশন কিছুটা নিচে, এটাই স্বাভাবিক। আপনার কিছুদিন ইউজ করলে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন। এক্সট্রা ফিউচার হিসেবে এখানে আপনার আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে, যেটা আপনার ক্যামেরা হাউসের মধ্যে থাকছে NFC ডুয়াল স্পিকার সহ টুকটাক কিছু এজেন্সিয়াল সেন্সর। এখন বেশক অনেকেরই ডাউট থাকতে পারে যে ক্যামেরা তো অবশ্যই
কস্ট কাটিং করেছে। তবে ক্যামেরা রেজাল্টগুলো দেখতেই পাচ্ছেন, মেন কারণ এর ব্যাকে ব্যবহার করা হয়েছে সনির 80 মেগাপিক্সেল ওআইএস যুক্ত ওয়াইড সেন্সর দিয়ে। সেকেন্ডটাইতে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটাও ডিসেন্ট ছিল এই বাজেটের মধ্যে। তো আলট্রা ওয়াইডের মেগাপিক্সেলটা আর একটু বড় হতো, আপনার 10 কিংবা 12 হলে মেবি একটু বেটার হতো। তবে ভালো ব্যাপার এই যে এখানে টেলিফোটো লেন্সটা না থাকা সত্ত্বেও আপনি পোর্ট্রেটে 1.5x 2x এ গিয়ে কিন্তু ছবিগুলো নিতে পারবেন। তবে মাথায় রাখবেন সেগুলো কিন্তু আপনার ডিজিটাল ভাবে জুম করে ছবিগুলো দেয়। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো করা যাচ্ছিল। মোটামুটি ওএস থাকার কারণে বেশ স্টেবলি ফুটেজ পাচ্ছিলাম আমরা। আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এই বাজেটে ভালো এই পারফরমেন্স দিচ্ছিল। অল ওভার ব্যাক ক্যামেরা দ্বারা আপনাকে অনেকটাই সোশ্যাল মিডিয়ার রিটাইপ ছবিগুলো দিবে। ওভারঅল সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে ইন ডিটেইলস ভিডিওগুলোতে, যার বেশ কিছু ভেরিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে 30 কিংবা 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আর আমাদের দেশের বাজারের কথা বললে এটি কিন্তু আমাদের দেশের বাজারে আসলে অলমোস্ট 45 কিংবা 47,000 টাকাতে গিয়ে দাঁড়াবে। তবে নতুন নতুন লঞ্চ হয়েছে বিদায় স্মার্টফোনটির প্রাইসটা বেশ গরম গরম থাকবে। তাই আমি বলবো যে ফার্স্ট অফ অল স্মার্টফোনটি না কেনার জন্য। স্মার্টফোনটির প্রাইস ড্রপ হবে, অবশ্যই ড্রপ হবে। যদি স্মার্টফোনটির প্রাইস আপনার আন্ডার 40,000 টাকার মধ্যে হয় তাহলে আমি বলবো যে মোটামুটি ভালোই একটা চয়েস ছিল ওভারঅল আপাত দৃষ্টিতে। কারণ ইন ফিউচারে তো এর থেকে ভালো স্মার্টফোন আসতেও পারে, সেটা বলা যায় না। স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক, তাই ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের রয়েছে। স্মার্টফোনটি কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হলে বেশি বেটার হবে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না।